সৈকত সুন্দরী দীঘা বরাবরই বাঙালির প্রিয় ডেস্টিনেশন। দীঘা কিন্তু বাঙালির কাছে দ্বিতীয় বাড়ির মতন হয়ে গেছে। আমরা বাঙালিরা সারা বছর কোথাও যাই আর না যাই, অন্তত একবার দীঘাতে যাবই। আপনারা দীঘাতে গেলে কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় ঘুরবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ কোথায় থাকবেন, সেই রকমই একটি কাপল ফ্রেন্ডলি হোটেলের ফোন নাম্বার সহ সমস্ত তথ্যের সন্ধান দেব আমরা এই পর্বটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দীঘাতে যাবেন কিভাবে? আপনারা যদি ট্রেনে করে দীঘা যেতে চান, তাহলে সবথেকে ভালো ট্রেন হলো হাওড়া থেকে সকাল 6টা 40 মিনিটের ত্রাম্বলিপ্ত এক্সপ্রেস, যেটি সকাল 10টা 5-এর সময় আপনাকে দীঘাতে পৌঁছে দেবে। ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে 105 টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া পড়ে 380 টাকা করে। এছাড়া দুপুরে একটি ট্রেন আছে কান্ডারি এক্সপ্রেস, যেটি দুপুর 2:25 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে বিকেল 5টা 50 নাগাদ দীঘাতে পৌঁছায়। আপনারা যদি সবথেকে কম খরচে লোকাল ট্রেন করে দীঘা যেতে চান, তাহলে আপনারা সাঁতরাগাছি থেকে সকাল 6টা 10 মিনিটের মেচেদা লোকাল ধরতে পারেন, যেটি মেচেদা স্টেশন পৌঁছানোর পর পুনরায় দীঘা লোকাল হিসেবে কনভার্ট হয়। ট্রেনটি দীঘা পৌঁছায় সকাল 11টা 5 নাগাদ। ভাড়া পড়ে জনপ্রতি 40 টাকা করে। এবারে আসি বাসে করে আপনারা দীঘা যাবেন কি করে। বিভিন্ন জায়গা থেকে সরকারি ও বেসরকারি বাস ছাড়ে দীঘা যাওয়ার জন্য। তবে কলকাতার ধর্মতলা এবং হাওড়ার বাস টার্মিনাল থেকে প্রতি 30 মিনিট অন্তর দীঘাগামী বাস ছাড়ে। সময় লাগে 4 থেকে 5 ঘন্টার মতন। নন এসি বাসের ভাড়া 150 থেকে 200 টাকার মতন এবং এসি বাসের ভাড়া 300 থেকে 500 টাকা জনপ্রতি। তবে এই বাসের ভাড়া কিন্তু সিজন হিসাবে পরিবর্তন হয়। এবারে আমরা দীঘাতে গিয়েছিলাম বাসে করে। বাসটি হাবড়া থেকে দীঘাগামী হলেও সেই দিন আমরা বাসে উঠেছিলাম এয়ারপোর্ট 3 নম্বর গেট থেকে। ঠিক সকাল 6টার সময় বাসটি চলে এসেছিল তার নির্দিষ্ট পিক আপ পয়েন্টে। সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম কোলাঘাটে। ইচ্ছা হলে আপনারা কিন্তু কোলাঘাট থেকে জলখাবারও সেরে নিতে পারেন। আমাদের এইবারের বাসটি ছিল ভলভো 9400 সিরিজের। এই বাসটির জার্নি কিন্তু খুবই আরামদায়ক ছিল। অনলাইনে রেড বাস সাইট থেকে আমরা আমাদের বাসের টিকিট সংগ্রহ করেছিলাম। বাসের ভাড়া পড়েছিল মাথাপিছু 415 টাকা করে। টিকিট বুকিংয়ের ওয়েবসাইটের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। একে একে কাথি রামনগর পেরিয়ে ঠিক সকাল 10টার সময় বাসটি আমাদের পৌঁছে দিয়েছিল ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। এটিই কিন্তু বাসটির অন্তিম স্টপেজ। আমাদের এইবারের হোটেলটি ছিল নিউ দীঘাতে। আমরা একটি টোটো ভাড়া করে যাত্রা শুরু করেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। টোটো ভাড়া পড়েছিল 100 টাকা। এইবার আমরা যে হোটেলটি বুকিং করেছিলাম সেটি হলো মর্নিং গ্লো। এটি হলো আমাদের হোটেল মর্নিং গ্লো এর বাইরের দৃশ্য। এটি হলো ওয়েটিং এবং রিসেপশন এরিয়া। এই হলো আমাদের হোটেলের লবি এরিয়া। এই হোটেলটিতে লিফটের ব্যবস্থা আছে। রুম থেকে ঢুকেই এখানে একটা বাথরুম আছে। বাথরুমটাকে দেখি, একটা বড় একটা আয়না রয়েছে, বেসিন রয়েছে,
কিছু এখানে শ্যাম্পু আছে, শাওয়ার জেল, ময়শ্চারাইজার, সাবান আর একটা ডেন্টাল কিট এই রয়েছে। হ্যান্ড শাওয়ার রয়েছে, উপরে একটা শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। আর সব থেকে ভালো যেটা হচ্ছে এখানে পুরো স্যানিটাইজ করা কোমরটা। এখানে এক্সস্ট চলছে। তবে এখানে কিন্তু একটা ড্রব্যাক লাগলো, এখানে একটা 3 পিনের প্লাগ নেই। যদি এখানে আপনারা ড্রায়ার নিয়ে আসেন, হেয়ার ড্রায়ার, তাহলে কিন্তু সেটা আপনারা এখানে বাথরুমে ইউজ করতে পারবেন না। তো এইবার আমরা ঘরে চলে আসি। এখানে দেখুন একটা ডাস্টবিন আছে, এখানে জিনিসপত্র রাখার একটা জায়গা আছে, একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজটাতে কিছুই নেই, চলুন আসুন দেখিয়ে দিই আপনাদেরকে। ফ্রিজটাতে কিছুই নেই, আপনার লাগেজ রেখেছি। ওকে, এখানে আমার ল্যাপটপটা খোলা আছে, আর এখানে টিভিটা রয়েছে। এখানে কিছু চা এবং কফির সরঞ্জাম দেওয়া আছে। জল গরম করার একটা কেটলি দিয়েছে, দুটো জলের বোতল দিয়েছে, দুটো গ্লাস আর যেগুলো নর্মাল দেয়। এটা একটা ওয়ার্কিং ডেস্ক, এটা খুব ভালো, এটা খুব আমার কাজে লাগবে। ওকে, তো এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা একদম বেসিক, কিছুই নেই এর মধ্যে। নিচে দুটো বালিশ রয়েছে এক্সট্রা। তো এখানে একটা বড় একটা মিরর রয়েছে, এখানে একটা 3 পিনের প্লাগ রয়েছে, আর এখানে একটা চিরুনি দিয়েছে। এখানে একটা বসার একটা চেয়ারও রয়েছে। আচ্ছা, এবার চলে আসি আমরা এই পার্টটাতে। এখানে সোফা রয়েছে, সোফার সামনে একটা টেবিল রয়েছে, এটা ইন্টারকম রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে। আর এই হচ্ছে বিছানাটা। মোটামুটি যদি বলেন প্রাইসের দিক দিয়ে, এটা কিন্তু আমাদের ঠিকই আছে। প্রাইস কত আছে না আছে সেই সব ব্যাপারে আমি পরবর্তীকালে আপনাদেরকে জানাবো। এখানে একটা ছোট্ট একটা সাইড টেবিল আছে, এখানে দুটো চেয়ার রয়েছে, আর এখানে একটা ব্যালকনি রয়েছে। চলুন, অনেকটাই ফার্স্ট ফ্লোরের মধ্যে হোটেল মর্নিং গ্লো। আর এই যে সামনে এইটা হচ্ছে সমুদ্র। ওকে, এখান থেকে 200 মিটার মতো। আর উপর থেকে যদি দেখুন, এই নিচটাতে সুন্দর করে আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে দেওয়া হয়েছে এবং 2-3টে বসার জায়গা আছে। আমাদের এই রুমটি ছিল ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এই হোটেলটিতে আমাদের 2 দিনের থাকার অভিজ্ঞতা নিয়ে আমরা একটি বিস্তারিত পর্ব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। এই হোটেলের রুম বুকিংয়ের ফোন নাম্বার এবং রুম ট্যারিফ আমি ভিডিওর শেষে আপনাদের সামনে তুলে ধরব। এই হোটেল থেকেই আমরা আজকের লাঞ্চ করেছিলাম। লাঞ্চ সেরে দুপুরে একটু বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যাবেলাতে আমরা ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত টোটোতে গেলে শেয়ারে ভাড়া পড়ে জনপ্রতি 20 টাকা এবং রিজার্ভে গেলে ভাড়া পড়ে 100 টাকার মতন। তবে এই টোটো ভাড়া কিন্তু সিজন হিসাবে পরিবর্তন হয়, তাই দরদাম অতি অবশ্যই করবেন। সন্ধ্যাবেলায় ওল্ড দীঘার সৌন্দর্য আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। এছাড়াও ওল্ড দীঘাতে যে সমস্ত লোভনীয় খাবারের দোকান আছে সেগুলি কিন্তু আপনাকে বারংবার আকৃষ্ট করবেই। এই ওল্ড দীঘাতে আপনারা কিন্তু অনেক উপহার এবং ঘর সাজানোর সামগ্রীর দোকান পেয়ে যাবেন। আমরা কিছু উপহার সামগ্রী কেনার পর হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর ডিনার সেরে ঘুমের দেশে পাড়ি দিলাম। এখানেই শেষ হলো আমাদের প্রথম দিনের দীঘা ঘোরার অভিজ্ঞতা। দ্বিতীয় দিনের দীঘা ঘোরার অভিজ্ঞতা নিয়ে
আমরা ফিরছি এর পরের পর্বে। এবার আমি রুম ট্যারিফ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের রুমটি বুকিংয়ের জন্য খরচ পড়েছিল পার ডে 1716 টাকা করে। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না। এই রুম ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে, তাই বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে তবেই রুম বুকিং করবেন। রুম বুকিংয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়াও দীঘার আরও কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমাদের এই পর্বের সমস্ত তথ্য থেকে আপনারা যদি কোনোভাবে উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। খুব তাড়াতাড়ি আমরা ফিরছি দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্বটি নিয়ে। ততক্ষণ অবধি খুব ভালো থাকবেন।